ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিনের প্রথম যে স্কুলটি আছে এসি ইনস্টিটিউট মালদা, সেই স্কুলটাই আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো প্রথম পরীক্ষার যে প্রথম স্কুলটা আছে সেই স্কুলটা এসি ইনস্টিটিউট মালদা, সেটাই আজকে আমি সমাধান করব। তো সর্বপ্রথম প্রতিদিনের মতন আজকে আমি তোমাদের সঙ্গে একটা নীতিকথা শিখে নিই যে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার কিন্তু অবশ্যই হবে। এজন্য কখনো অসহায় ব্যক্তিকে অবজ্ঞা করবে না কিন্তু। চলো বেশি কথা না বলে আজকে শুরু করি। আমাদের প্রথম যে স্কুলটা আছে এসি ইনস্টিটিউট মালদা। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কোনোটি নয়। এই যে কথাটা বলা হয়েছে না, এই জায়গায় আমাদের বলেছে দুটি অমূলদ সংখ্যা, তাই না? তাহলে পরে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু মূলদ সংখ্যা অবশ্যই থাকতে পারে এবং অমূলদ সংখ্যাও অবশ্যই থাকতে পারে, কিন্তু কতগুলো মূলদ সংখ্যা বা কতগুলো অমূলদ সংখ্যা আছে সেটা আমরা জানি না। অর্থাৎ অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে, অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে। তো এই জায়গায় দেখো বলেছে কোনো মূলদ সংখ্যা নেই, তাহলে এটা হতে পারে না, কারণ অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে। বলেছে একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, এটাও হতে পারে না, তার কারণ অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যাও থাকতে পারে, অসংখ্য মূলদ সংখ্যাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আনসার হবে কোনটা? সিধা হবে আনসার। ক্লিয়ার হলো কথাটা, যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। যদি এই জায়গা থাকতো অসংখ্য মূলদ সংখ্যা আছে, সেটাও কিন্তু উত্তর হতো। চলো পরের অঙ্কটা দেখবো। বলেছে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান নির্ণয় করো। একদম পাতি লেভেলের অঙ্ক। দেখো 4 টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, কারণ 4 মানে 2 টু দি পাওয়ার 2 আর x আছে জন্য x। আর 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3 আর সাইডে 3 আছে জন্য গুণ 3। দুটোরই বেস সমান আছে, তাহলে আমরা পাওয়ার দুটো অবশ্যই সমান বলে দিতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 3 3 কে 9 আর 2 এইদিকে হয়ে গেলে ভাগ হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? বি দাগ হবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো কথাটা। চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে এই একটি বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে। দেখো, কোনো একটা বহুপদী সংখ্যামালার আগের দিন যে ক্লাসটা আমি তোমাদের দিয়েছিলাম সেই ক্লাসেও বলেছিলাম যে কোনো বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে মাত্রা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। এই যে জিনিসটা লেখা আছে এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়, এখানে রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে এক্স এর মাথায় ভগ্নাংশ সংখ্যা এসে গেছে, যদি কোনো সময় ভগ্নাংশ সংখ্যা অথবা ঋণাত্মক সংখ্যা মাথায় আসে তাহলে সেক্ষেত্রে সেটা কোনো বহুপদী সংখ্যামালাই নয়। তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সার কোনটা হবে? যে কোনোটিই নয়, কারণ এই 3 2 1 কোনো মাত্রাই হতে পারে না, এটা কোনো বহুপদী সংখ্যামালাই নয়। ওকে, চলো পরেরটা দেখবো এবার আমরা। বলেছে 2 দাগে শূন্য স্থান পূরণ করো। বলেছে 2x প্লাস 3y সমীকরণের লেখচিত্রটি ড্যাশ বিন্দুগামী। দেখো, আমি তোমাদের যখন জিওমেট্রি ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি ডিটেলসে শিখিয়েছিলাম যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা হলো একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা দেখতে এইরকম হবে, আমি সেটা শিখিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম যদি কোনো সময় c জাতীয় কোনো জিনিস না থাকে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু শুধু mx এই জাতীয় রাশি রয়েছে, সেটা হলো মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে শুধুমাত্র x আছে আর y আছে, এই জাতীয় রাশিকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো এই জায়গা শুধুমাত্র রয়েছে x আর y, আর কোনো সংখ্যা এখানে নেই, ডান দিকে শুধুমাত্র 0 রয়েছে। এই জায়গায় দেখো এই mx আর y যদি এদিকে নিয়ে আসে তাহলে মাইনাস y ইজ ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে। তাহলে এই যে শুধু x আর y জাতীয় টার্ম থাকলে সেটা কিন্তু মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী। ক্লিয়ার হলো কথাটা? x আর y, যদি এই জায়গাটা 2 থাকতো বা 3 থাকতো তাহলে কিন্তু আর মূল বিন্দুগামী হতো না। x আর y জাতীয় রাশি থাকলে সেটা সর্বদা মূল বিন্দুগামী হয়। হলো, চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে সত্য আর মিথ্যা লেখো। এই জায়গায় বলেছে সত্য আর মিথ্যা লেখো। বলেছে এই সরলরেখা দ্বয়ের অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে কিনা আমরা একটু চেক করে দেখি। 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7, এই জায়গায় রয়েছে 7x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। অসংখ্য সমাধান হলে আমরা কি জানি? a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 হতে হয়। তাহলে এই জায়গায় আমরা করে দেখি a1 বাই a2 ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 4 বাই 7, b1 বাই b2 এটা দেখতে পাচ্ছি
3/-3 = -1, কাটাকাটি করলে এটাই। তাহলে আর করার দরকার নেই, আমরা দেখতেই পাচ্ছি a1/a2 not = b1/b2। তাহলে এই ক্ষেত্রে অসংখ্য সমাধান নাই, একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান আছে, সমাধান আছে। তাহলে এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? এই জায়গায় বলেছে অসংখ্য সমাধান আছে, তাহলে অবশ্যই এটা মিথ্যা বলেছে, অ্যান্সার হবে কি মিথ্যা। ক্লিয়ার হলো কথাটা? চলো পরের দিকে পেজে আমরা দেখব। এইটা কিন্তু মনে রাখবে, এগুলো আমি ডিটেলসে তোমাদের বলেছিলাম যে কোনো সময় যদি আগের যে আমি রাইমার্টিনের ইটা ছেড়েছি, দেখো এর নিচেই আছে এই প্লেলিস্ট, যে প্লেলিস্টটা তোমরা দেখছো এখানেই আছে ওটা। তো এই জায়গায় আমরা শিখিয়েছিলাম যে a1/a2 = b1/b2 = c1/c2 হলে অসংখ্য সমাধান থাকে, যদি দুটো সমান না হয় তাহলে একটি মাত্র সমাধান থাকে, তাহলে দুটো সমান আর একটা সমান নয় সেই ক্ষেত্রে কোনো সমাধানই থাকে না। তাহলে এই জায়গায় দুটো সমান নয়, তাহলে এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। আসলে ছবিটা এরকম হবে, ছবি এঁকে এঁকে বুঝিয়েছিলাম আমি। চলো পরেরটা দেখবো এবার। বলেছে কোনো চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে না। দেখো একটা চতুর্ভুজ রয়েছে, এই চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু এইটা আর এইটা, আর এইটা আর এইটা, দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেটা অবশ্যই একটা সামান্তরিক হবে। কি হবে? একটা সামান্তরিক হবে। তাহলে এই ক্ষেত্রে এরা বলেছে হবে না, তাহলে অবশ্যই এরা উত্তরটি কি দিয়েছে? ভুল দিয়েছে, তাহলে এটাও কিন্তু মিথ্যা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার হলো কথাটা? এটাও কিন্তু মিথ্যা বলেছে এরা। চলো সামনের দিকে এগোবো এবার আমরা। দেখো 4 দাগের 1 দাগে কি বলেছে? 4 দাগের 1 দাগে বলেছে ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে আমি একটা রম্বস এঁকে নিচ্ছি, না হলে অঙ্কটা করতে অসুবিধা হবে। তাহলে তোমরাও আমার সঙ্গে একটা রম্বস এঁকে নাও, কিন্তু এঁকে নাও সবাই, এঁকে নাও। এই এঁকে নিলাম, A B C D এঁকে নিয়েছি। বলেছে AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা 4 হলে এটাও 4, এটাও 4 আর এটাও 4, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবার বলেছে BCD 60 ডিগ্রি, তাহলে BCD এটা হলো 60 ডিগ্রি। তাহলে আমাকে বলা হয়েছে তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কত? BD কর্ণ মানে এইটা আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে BD কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, মজার জিনিস, দেখো এই যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ BCD এর আমরা বলতে পারি DC = BC = 4 সেমি বলতে পারি এটা। তার কারণ কেন বলতে পারি এটা? এর কারণ হলো এটা রম্বসের বাহু, এই যে বাহু, এই বাহু দুটো তো অবশ্যই সমান হয়। এবং দেখো তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুটো বাহু সমান জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহু তৃতীয় বাহুটির সঙ্গে দুটি সমান কোণ উৎপন্ন করে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে অতএব অ্যাঙ্গেল CDB = অ্যাঙ্গেল DBC, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণ দুটো কোণ সমান বলতে পারি। এবার এই যে ত্রিভুজে মোট কত ডিগ্রি কোণ থাকে? ত্রিভুজে মোট কিন্তু 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল DCB = 60 বলে দেওয়া আছে। তাহলে আমাদের এই যে তিনটি কোণ আছে, এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল CDB প্লাস অ্যাঙ্গেল DBC, অর্থাৎ এই কোণটা প্লাস অ্যাঙ্গেল BCD = 180 ডিগ্রি, অর্থাৎ তিনটি কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এই জায়গা থেকে আমরা বলতে পারি কি, যে এই জায়গায় আমাদের এই যে BCD মানে কত? এটা 60, এই যে BCD মানে কত? 60, C মাঝখানে থাকলেই হলো, এই দিক থেকে কোনো আর ওই দিক থেকে কোনো। তাহলে অ্যাঙ্গেল CDB প্লাস অ্যাঙ্গেল DBC = 180, আর এটা এদিকে চলে গেলে হলো 60, কারণ এটা মানে 60, এই যে 60, সেই জন্য এটা হলো। তাহলে এই জায়গা থেকে দেখো এই দুটো আবার সমান, তো এই যে এই দুটো তো সমান, তাহলে আমি কি লিখতে পারি যে দুটো যেহেতু সমান, দুটো একই জিনিস, যদি এটা x হয় তাহলে এটাও x, তাহলে 2 × x, তাহলে 2 × x মানে একটা যে কোনো লিখলে হলো 2CDB = এই দুটো বিয়োগ করলে হয় 120, তাহলে অ্যাঙ্গেল CDB DB = 2 ওইদিকে ভাগ করে দিলে হয় 60 ডিগ্রি। তাহলে পেলাম এটাও 60, এটাও 60। দেখো ত্রিভুজের তিনটি কোণই কত পেলাম? 60 করে পেলাম। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণ 60 ডিগ্রি করে সেটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়? সমান হয়। তাহলে এই জায়গায় লিখতে হবে, নিচ দিয়ে লিখবে তোমরা, যে অতএব ত্রিভুজ BCD একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। লিখলে তো এই কথাটা, লেখার পরে লিখবে যে অতএব
অ্যাঙ্গেল বিডি, সরি অ্যাঙ্গেল না, বাহু বিডি ইজ ইকুয়াল টু 4। তার কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটা 60 ডিগ্রি করে প্রথম আমি দেখিয়ে দিলাম, 60 ডিগ্রির জন্য এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে, তাই এটা 4 হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার হলো 4 দাগের 1 দাগ। চলো এবার পরেরটা দেখি। বলেছে আরেকবার দেখে নাও, যদি দরকার তারা একটু দেখে নেবে বা ভিডিওটা পজ করে নেবে। বলেছে যদি x ইজ ইকুয়াল টু 3t এবং y ইজ ইকুয়াল টু 2t বাই 3 মাইনাস 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইজ ইকুয়াল টু 3y হবে। এই যে এরা শর্ত দিয়েছে কত, যে x ইজ ইকুয়াল টু 3y, তাহলে লিখে দিই সেটা। তাহলে এই জায়গায় আমরা লিখছি যে এখন, বা এই জায়গা থেকে অ্যান্সার লেখা শুরু করছি, ঠিক আছে। অ্যান্সার x ইজ ইকুয়াল টু 3y লিখলাম, x এর মান 3t বলেছে, বসিয়ে দিলাম, 3 ইন্টু y এর মান বলেছে 2t বাই 3 মাইনাস 1 লিখলাম। এই যে তাহলে এই জায়গা থেকে নিশ্চয়ই সমাধান করে আমি t এর মান বের করে নিতে পারবো। তাহলে দেখো এই জায়গায় 3t রইলো, 3 ভেতরে গুণ করলাম, তাহলে 3 ইন্টু 2 ইন্টু t বাই 3, আর 3 এখানে গুণ করলে হয় 3, 3 3 কেটে গেল। তাহলে এখানে পড়ে রইলো 3t ইজ ইকুয়াল টু 2t মাইনাস 3, 2t এইদিকে নিয়ে আসলাম, 2t এইদিকে নিয়ে আসলে 3t মাইনাস 2t ইজ ইকুয়াল টু মাইনাস 3 পড়ে রইলো। সাইডে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখবে কিন্তু। তাহলে এই জায়গায় আমাদের কি পড়ে থাকে, আমাদের পড়ে থাকে 3t মাইনাস 2t, মানে অনলি t ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এই জায়গায় আমাদের প্রশ্ন করেছিল t এর কোন মানের জন্য এটা হবে, তাহলে লিখতে হবে অতএব t ইজ ইকুয়াল টু মাইনাস 3 হলে x ইজ ইকুয়াল টু 3y হবে। এই ছিল আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো কথাটা। চলো পরের অঙ্কটা এবার আমরা করব। তাহলে বলেছে এবিসিডি সামান্তরিকের পরিসীমা 40 সেমি, এবি ইজ ইকুয়াল টু 12 সেমি হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে একটা সামান্তরিক আমরা এঁকে নিই, এই যে আমরা একটা সামান্তরিক এঁকে নিলাম, ঠিক আছে। এ বি সি ডি, বলেছে এবি 12 সেমি, ওকে। তাহলে খুবই ভালো কথা, এবি কত হয়েছে 12 সেমি। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে বিসি বাহুর দৈর্ঘ্য কত। দেখো একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তাহলে এটাও 12 সেমি হবে। আর এই বাহুটা আমি এক্স ধরলাম, তাহলে এই বাহুটা আমার এক্স হবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি প্রশ্ন মতে পরিসীমা কত বলেছে, পরিসীমা বলেছে 40 সেমি। পরিসীমা মানে 4খানা বাহুর দৈর্ঘ্য যোগফল, মানে যতগুলো, যদি পঞ্চভুজ হতো তাহলে 5খানা বাহুর দৈর্ঘ্য সমান হতো। তাহলে এই জায়গা x প্লাস 12 প্লাস এক্স প্লাস এখানে রয়েছে 12, এই যে 4খানা বাহুর দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম। এটা কত বলেছে, 40 বলেছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2x আর 12 আর 12 যোগ করলে হয় 24 ইজ ইকুয়াল টু হয় 40, তাই না। তাহলে আমি দেখতে পাচ্ছি সবার থেকে নয়, নরমালি করি, তোমাদের না হলে আবার কষ্ট হয়ে যাবে, তোমরা তো আবার সবাই অনেক বেশি বোঝো, এই জন্য আমার একটু সমস্যা হয়ে যাবে নইলে। 40 থেকে 24 চলে গেলে দেখতে পাচ্ছি বিয়োগফল কত হয়, অনলি 16 হয়। অনলি কত হলো, 16 হলো। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি অতএব x ইজ ইকুয়াল টু 16 ভাগ 2, তাহলে x ইজ ইকুয়াল টু 8। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হলো, বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলো। তাহলে এই জায়গা লিখতে হবে অতএব বিসি বাহুর দৈর্ঘ্য কত হলো বলো, কত হয়েছে, 8 সেমি হয়েছে। ক্লিয়ার হলো কথাটা, বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হয়েছে কিন্তু। তাহলে সবাই নিশ্চয়ই অঙ্কটা করে নিয়েছো। চলো পরের অঙ্কটা করব এবার আমরা। আমার আগে তোমরা কিন্তু করে ফেলবে, আমার জন্য করা না লাগে। চলো দেখো, বলেছে কে এর কোন মানের জন্য এত এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো বলেছে 4x, অ্যান্সারটা লিখি। অ্যান্সার এই জায়গায় লিখতে হয় ধরি f of x is equal to 4x square minus kx plus 1, আর এই জায়গায় যেটা দিয়ে দেওয়া আছে নিচে সেটাকে g of x ধরলাম, g of x বলেছে x minus 1, বলেছে k এর কোন মানের জন্য x minus 1 এর একটি উৎপাদক হবে। ওকে, আমরা যে ভ্যানিশিং মেথডটা শিখেছিলাম না, সেই ভ্যানিশিং মেথড আর এটা একই কথা, ওটাকেই ঘুরিয়ে লিখেছে এই জায়গায়। দেখো যদি এটা ওর একটি উৎপাদক হয়, তাহলে আমরা বলতে পারি, এই জায়গায় খেয়াল করে দেখো তো, সেই ভ্যানিশিং মেথড x ইজ ইকুয়াল টু আমরা 1 বসাতাম, বসিয়ে এটা 0 পেতাম, তারপরে আমি বলতাম তাহলে x মাইনাস 1 এইদিকে হবে, x মাইনাস 1 এক ঘর ছেড়ে লিখলাম, পরে গিয়ে আবার সেই x মাইনাস 1 কমন নিতাম না, তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক হতো। তাহলে খেয়াল করে দেখো তো, x মাইনাস 1 এর থেকে এবার যদি বিপরীত দিকে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হবে, সেই 1 এই জায়গা বসালে পুরোটুকুর মান কত হয়ে যেতে হয়, 0 হয়ে যেতে হয়। তাহলে এই জায়গা আমরা বলতে পারি যে x এর মান 1 বসালে এটা অবশ্যই কি হবে, 0 হবে। তাহলে এই জায়গায় f of 1 বসালাম, f of 1, এই যে x এর মান 1 বসালাম, তাহলে x এর মান 1 বসাবো, 1 এর স্কয়ার হলো।
মাইনাস কে ইন্টু এক্স এর মান 1 বসিয়েছি তাই 1 বসালাম, প্লাস 1। তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 4 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এই জায়গা পড়ে গেল 4 মাইনাস কে প্লাস 1। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি 4 আর একে 5, 5 মাইনাস কে পড়ে রইল, তাই না? তাহলে এই ভ্যালুটা কত হতে হতো? সবসময় যেন 0 হতে হতো। তাহলে আমরা বলতে পারি অতএব 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে বলতে পারি 5 ইজ ইকুয়াল টু কে। তাহলে কে এর মান কত হবে? 5 হতে হবে। তাহলে এই জায়গা ভাষাটা লিখতে হবে কে ইজ ইকুয়াল টু 5 হলে, কে ইজ ইকুয়াল টু 5 হলে যে x মাইনাস 1 একটি উৎপাদক হবে। অত ভাষা লিখতে চাইছি না, একটি উৎপাদক হবে, উৎপাদক হবে। এই তাহলে আমাদের অঙ্কটি ছিল। চলো পরেরটা দেখবো এবার আমাদের কি আছে। বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0, বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? খুব ভালো অঙ্ক দিয়েছে। একটা বৃত্তের কেন্দ্র বলেছে 0,0, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আছে 3,4, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত জিজ্ঞাসা করেছে। তাহলে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের যে ফর্মুলা সেটাই এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তাহলে এই বিন্দুটা আমি ধরলাম ও, আর এই বিন্দুটা আমি ধরলাম এ। তাহলে ও এ ইজ ইকুয়াল টু রুট ওভার 3 মাইনাস 0 এক্স থেকে এক্স বিয়োগ তার হোল স্কোয়ার, 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। তাহলে রুট ওভার করলে হয় 25, রুটের বাইরে আসলে হয় অনলি 5। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। কত হবে? 5 একক হবে। তাহলে এই জায়গায় লিখতে হবে যে অতএব ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 5 একক। এই ভাষাটা কিন্তু লিখে দিয়ে আসতে হবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে 5 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেছে। চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করো চতুর্ভুজটি সামান্তরিক হবে। যে প্রমাণ করো একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এটাও আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো এই একটা চতুর্ভুজ বলে দেওয়া আছে, ওরা এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। যেখানে বলে দেওয়া আছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এইটা যদি এ বি সি ডি হয় আর এটা যদি ও হয়, তাহলে বলে দেওয়া আছে প্রশ্নে এটার এটা সমান আর এটার এটা সমান, প্রশ্নে বলে দেওয়া আছে সেটাই আমরা লিখে নেব। আর যেটা বলে দেওয়া থাকে সেটাই তো আমরা প্রদত্তে লিখি, তাই তো? তাহলে এই জায়গা প্রদত্তে আমরা লিখছি প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজটির, দাঁড়াও বানান ভুল লিখছে, অনেকক্ষণ ধরে কাজ করছি তো ভুলভাল হয়ে যাচ্ছে। চতুর্ভুজটির AO is equal to OC এবং OB is equal to OD, এটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। এবার আমাদের এই ক্ষেত্রে প্রামাণ্য কি আছে? প্রামাণ্য মানে আমাকে কি প্রমাণ করতে বলেছে? প্রামাণ্য কিন্তু বলে দেওয়া আছে যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে ABCD একটি সামান্তরিক, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এবার অঙ্কন কিন্তু কোনো কিছু আমাদের দরকার নেই এই ক্ষেত্রে, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। অঙ্কন কেন দরকার নেই? কারণ এই জায়গাতে সব আঁকা রয়েছে, এই জন্য কোন জায়গায় অঙ্কন দরকার কোন জায়গায় অঙ্কন দরকার নেই আমরা কিন্তু ছবি দেখেই বলে দিতে পারবো। এই জায়গাতে সবই আঁকা রয়েছে, এই জন্য অঙ্কনের দরকার নেই। তাহলে প্রমাণে আমরা চলে যাচ্ছি। প্রমাণে তাহলে এই জায়গায় আমরা বলতে পাচ্ছি আমাদের বলে দেওয়া আছে শুধু বিপরীত এই বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় ত্রিভুজ আমরা কি নেব? AOD, এই উপরে ত্রিভুজটা নিলাম, ও ত্রিভুজ BOC থেকে পাই। দেখো যতগুলো প্রমাণ আমি তোমাদের করলাম সবগুলো কিন্তু সর্বসম প্রমাণ করে আমরা করলাম। এইভাবে যদি তোমরা অঙ্ক করো কখনো তোমাদের ভুল হবে না, এবং এইভাবে সমস্ত থিওরি খুব দ্রুত প্রমাণ করে দেওয়া যায় যে ত্রিভুজ AOD ও BOC থেকে পাই। আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে OA is equal to OC, কোন জায়গায় বলে দেওয়া আছে? এই যে প্রদত্তে বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় লিখবো প্রদত্ত থেকে পাই, প্রদত্ত থেকে পাই। 2 নম্বর আমাকে বলে দেওয়া আছে OD is equal to OB, এটা কোন জায়গা থেকে বলে দেওয়া আছে? এই যে প্রদত্ত থেকে পাই। ক্লিয়ার? আর দেখো আমি বলতে পারি যে অ্যাঙ্গেল AOD কোণ is equal to অ্যাঙ্গেল BOC কোণ। কেন? এই যে এই কোণটার এই কোণটা সমান, ক্রস গুণের বিপরীত দিকের কোণগুলো সমান হয়। কিভাবে? এটা বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ। ক্লিয়ার হলো? তাহলে আমরা বলতে পারি ওই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসময় যে বাহু কোণ দ্বারা ওটা প্রমাণিত হলো। তাহলে এই সাইডে আমি লিখছি, আবার এই সাইডে আমি আঁকছি, এই যে আঁকছি, তাহলে এই যে আঁকছি আর এই যে আঁকছি।
তাহলে এ বি সি ডি আর এটা হলো ও। তাহলে এই জায়গায় আমরা লিখলাম যে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। হলো কোন শর্ত মতে? এই জায়গা সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে হলো সর্বসম প্রমাণ হয়ে গেল। সর্বসম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান। সর্বসম মানে সবকিছু সমান, তাহলে আমরা বলতে পারি এই জায়গা থেকে এডি ইজ ইকুয়াল টু বিসি। সাইডে কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো প্রমাণ। তাহলে আমরা দেখলাম এই চতুর্ভুজের বিপরীত দুটো বাহু সমান, বাহু দুটো সমান হলেই কিন্তু আমরা বলে দিতে পারবো না যে এটা সামান্তরিক হবে। এবার দেখো আমরা বলতে পারি যেহেতু এটা সর্বসম ত্রিভুজ তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল বিসি ও কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ ডি কোণ বলতে পারি। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কথার অর্থ হচ্ছে একই, অনুরূপ কোণ হলো। তাহলে অনুরূপ কোণ আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা দেখো এই কোণ দুটো সমান হলে আমরা কি বলেছিলাম? এই বাহু দুটো সর্বদা সমান্তরাল হবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে অতএব এডি সমান্তরাল বিসি। আগে দেখালাম ওই দুটো বাহু সমান, এখন দেখালাম ওই দুটো সমান্তরাল। আমরা দেখো পড়েছিলাম যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটি কি হয়? সামান্তরিক। তাহলে এই জায়গায় লিখে দেব অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। সাইডে লিখে দেব প্রমাণিত। এইটুকুই ছিল আমাদের থিওরি, আর কোনো কিছু নেই। ৬ দাগের প্রশ্নে কি বলেছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করি সামান্তরিকটি একটি রম্বস হবে। খুব ভালো অঙ্ক দিয়েছে, মানে এটাকে প্রয়োগ বলা হয়। প্রয়োগটা কিভাবে করতে হয় দেখো আমি একটু শিখিয়ে দিই দ্রুত তোমাদের। এই যে রইলো আমাদের একটা সামান্তরিক, বলেছে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তার মানে কি আমাদের বলে দেওয়া আছে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ 90 ডিগ্রি বলে দেওয়া আছে। এই দুটো কোণ 90 ডিগ্রি বলে দেওয়া আছে, লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে, তাই না? তাহলে এই জায়গায় আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে বলেছে প্রমাণ করতে হবে এই সামান্তরিকটি একটি রম্বস। আমরা কি জানি? রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। যদি আমি দেখাতে পারি এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলেই কিন্তু প্রমাণ করে দেওয়া যায় এটা রম্বস। তার কারণ যেহেতু এটা সামান্তরিক, তাই জন্য এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান হবে, বিপরীত বাহু আর এইটার এটা সমান হবে। তার মানে কি এটার সঙ্গে এটা সমান হয়ে গেলে সেটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে, সেটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই একইভাবে ভাষাটা লিখবো। দেখো সেই যেমন করে প্রয়োগগুলো লিখেছিলাম। প্রথম লিখলাম প্রদত্ত আমাকে কি বলে দেওয়া আছে? এ বি সি ডি আর এই ছেদবিন্দুটার নাম দিলাম ও। আমাকে বলে দেওয়া আছে এ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা বলে দেওয়া আছে। আর যেহেতু এটা সামান্তরিক তাহলে আমরা কিন্তু বলেই দিতে পারি যে OB ইজ ইকুয়াল টু OD, কারণ সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য এটা। এবার আমাদের 2 নম্বর লিখতে হয় কি? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য লিখছি। প্রামাণ্য এই জায়গায় আমাদের কি প্রামাণ্য করতে হবে? যে AD ইজ ইকুয়াল টু AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু CD। বা এই কথাটা যদি কেউ না লেখো তাহলে সে লিখবে ABCD একটি রম্বস, এই ভাষাটা লিখে দিলেই হলো। এবার অঙ্কনের কিন্তু এই জায়গায় কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। তাহলে প্রমাণ করি। এবার প্রমাণ দেখো কিভাবে প্রমাণ করি। দেখো ত্রিভুজ AOD এবং ত্রিভুজ AOB থেকে পাই। দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাই? এক নাম্বার যেটা আমরা বলতে পারি AO সাধারণ বাহু হলো। এরপরে আমরা বলতে পারি OD ইজ ইকুয়াল টু OB কোন জায়গা থেকে?
প্রদত্ত থেকে পাই, এটা প্রদত্ত থেকে পাই। 3 নাম্বার আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোথা থেকে বলতে পারি, প্রদত্ত থেকে পাই, প্রদত্ত থেকে পাই, তাই না? তাহলে এটা তো আমরা বলেই দিতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেছে, এই দুটো ত্রিভুজ সর্বসম। আমি তো তোমাদের বলেছি, তোমাদের যে প্রমাণই দিক তোমরা সর্বদা সর্বসম প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে সব থিওরি প্রমাণ হয়ে যায়। তাহলে এই জায়গায় আমি পরে পেজে বলতে পারি যে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ এ ও বি, বলে দিতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। কোন শর্ত মতে, দেখো সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত মতে। তাহলে সাইডে সেটা লিখে দিতে হয় সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এইবার আমি বলতে পারি যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, যার এই বাহুর সঙ্গে এই বাহু সমান আর এটা সাধারণ বাহু, তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। তাহলে এই যে আমাদের প্রমাণ হয়ে গেল যে অতএব এডি ইজ ইকুয়াল টু এবি। ক্লিয়ার হলো? আবার আমরা জানি কি, আবার AD is equal to BC, এটা আমরা বলতে পারি এই যে AD is equal to BC, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। এবং আমরা বলতে পারি কি যে AB is equal to CD, এটাও বলতে পারি। কেন বলতে পারি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা দেখলাম AD আর AB সমান, AD আর AB সমান। তাহলে এর থেকে কি প্রমাণ হলো, যে অতএব AD is equal to BC is equal to AB is equal to CD। তাহলে আমরা বলতে পারি অতএব ABCD একটি রম্বস, রম্বস, এই যে প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার কথাটা? এইটুকুই ছিল আমাদের যে প্রয়োগটা বা উপপাদ্য বলো, সেটা এইটুকুই ছিল। চলো পরেরটা দেখবো এবার আমরা। দেখো বলেছে প্রমাণ করে একটা আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়। খুব ভালো অঙ্ক দিয়েছে, এটাও মানে প্রয়োগ। দেখো আমি তাহলে একটা আয়তক্ষেত্র আঁকি সাইডে, তারপর ধীরে ধীরে বোঝাচ্ছি। একে নিয়েছি এ বি সি ডি। তাহলে এই জায়গায় আমাদের সেই একইভাবে লিখতে হবে প্রদত্ত। তাহলে প্রদত্ত লিখি, প্রদত্ত কি বলেছে, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। অতএব এ বি ইজ ইকুয়াল টু ডিসি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এবং আমরা বলতে পারি এডি ইজ ইকুয়াল টু বিসি, বলতে পারি তো যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। অতএব দিয়ে সেটা আমরা লিখে নিলাম। এবার আমাদের প্রামাণ্যতে আসতে হবে। প্রামাণ্য কি, যে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণ দুটি এঁকে নিই, এই যে এসি ইজ ইকুয়াল টু বিডি, এই দুটো সমান দেখাতে হবে আমাকে। তাহলে আমাদের প্রামাণ্যের মধ্যে যেতে হবে এসি ইজ ইকুয়াল টু বিডি, তাই না? তাহলে এই জায়গায় আমাদের তো আর অঙ্কনের কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। তাহলে লিখি প্রমাণ। তাহলে আমাদের কর্ণ দুটো সমান দেখাতে হবে, তাই না? তাহলে সবসময়ের জন্য মনে রাখবে কর্ণ দুটো সমান দেখাতে হবে, মানে ওই দুটো নিয়েই কিন্তু ত্রিভুজ খুঁজতে হবে। দেখো আমি তোমাদের সেট করে দেখাই। এই জায়গায় এসিডি একটা ত্রিভুজ আছে তো, এসিডি। আর দেখো এই জায়গায় অন্য কোন কালি দিই, গেরুয়া কালি দিচ্ছি দেখো। আর আরেকটা দেখো এই জায়গায় খেয়াল করে যে এডিবি, এই আর একটা ত্রিভুজ আছে তো, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো ওই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। দেখো এক এক করে লিখছি। তাহলে ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এবিডি থেকে পাই, কি পাই দেখো তো এই দুটো থেকে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি প্রথম কথা, এই দুটো ত্রিভুজে এই ভূমিটা কিন্তু সমান। দেখো একই ভূমির উপর অবস্থিত। দেখো এসিডি এবিডি দুটোই এডি ভূমির উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এডি সাধারণ বাহু। ক্লিয়ার হলো কথাটা? তারপরে আমরা বলতে পারি কি, আমরা অবশ্যই বলতে পারি যে এবি ইজ ইকুয়াল টু ডিসি। তার কারণ এই যে এবি ইজ ইকুয়াল টু ডিসি, এই ত্রিভুজের এই বাহু ওই ত্রিভুজের এই বাহু সমান। তার কারণ হচ্ছে এটা যে ওদের আয়তক্ষেত্রের বিপরীত বাহু, বা আমি এই যে উপরেও তো প্রমাণ করেছি, সাইডে লিখবো আয়তক্ষেত্রের বিপরীত বাহু, আয়তক্ষেত্রের বিপরীত বাহু। ক্লিয়ার হলো কথাটা? এবং দেখো তো এই ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি, আর ওই ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ডিএবি, এই যে অ্যাঙ্গেল ডি
এ বি এই কোণটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি, এই দুটো কি 90 ডিগ্রি, কারণ কি আয়তক্ষেত্রের কোণ, আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি হয় সেই জন্য। তাহলে আমরা বলেই দিতে পারি যে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। কোন শর্ত মতে, আমি বলতে পারি সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে, এই শর্ত মতে হয়েছে এটা, তাই না? তাহলে আমাদের যদি এই দুটো শর্ত মতে আমরা দেখাতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এবার একটা জিনিস আমি একটু মুছে দেখাই তোমাদের, ধীরে ধীরে মুছে মুছে দেখাই। দেখো এই জায়গায় কি রয়েছে, এই জায়গায় রয়েছে এই যে, এই জায়গায় রয়েছে কি দেখো, এই যে দেখো এই ত্রিভুজের এই বাহু, ওই ত্রিভুজের ওই বাহু, সাধারণ বাহু, এবং এই জায়গায় দেখালাম আমি এই ত্রিভুজের এই বাহুটা আর ওই ত্রিভুজের এই বাহুটা সমান, তাহলে আর পড়ে থাকছে কোনটা, এই বাহুটা আর এই বাহুটা, তাহলে এই দুটো বাহুও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সেই ভাষাটাই আমি পরের পেজে দেবো, যে অতএব অতএব AC ইজ ইকুয়াল টু BD, কারণ লিখবো সাইডে সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে এই জায়গায় আমরা লিখে দেবো এরপরে প্রমাণিত, ব্যাস খতম, প্রমাণিত। এই জায়গা কি কথা বলেছি আরেকবার দেখে নাও, আমি কিন্তু বলেছি এটা কালার দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ত্রিভুজের এই বাহুটা আর এই যে নীল কালি দিয়ে দেখাই, নীল কালি দিয়ে এটা দেখাই, এই একটা ত্রিভুজ ছিল নীল কালি দিয়ে, আর আমাদের কাছে আরেকটা ত্রিভুজ ছিল সেটা হচ্ছে সাদা কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এই আরেকটা ত্রিভুজ ছিল, তাই না? তাহলে এই ত্রিভুজের এই বাহুটা ওই ত্রিভুজের এই বাহু দুটো সমান, আর এটা সাধারণ বাহু, তাহলে পড়ে থাকছে কোনটা, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু তাহলে কি হবে, সমান। আর সেটাই তো হলো আয়তক্ষেত্রের কর্ণ দুটো, সেটাই আমরা এই যে সমান দেখিয়ে ফেলেছি, তাহলে এই যে প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এবার চলো পরেরটা দেখবো। দেখো বলেছে সমাধান করো 7 দাগে, তাহলে সমাধান করার চেষ্টা করি, দেখি পারি কিনা আমরা। চলো 7 দাগে সমাধান করা শুরু করে দিই। এই যে আমাদের রয়েছে 3x - 2y ইজ ইকুয়াল টু 5, তাহলে এই জায়গায় আমরা এইভাবে রেখে দিলাম। আর আরেকটা রয়েছে কত, আরেকটা রয়েছে x প্লাস 4y ইজ ইকুয়াল টু রয়েছে শুধুমাত্র 4, হলো? তাহলে এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। দেখো এই জায়গা y এর উপরে রয়েছে 4, এই জায়গা y এর উপরে রয়েছে 2, এই দুটো সংখ্যা আমরা সমান করব, এটা আমাদের টার্গেট। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলেই কাজ হয়ে যাবে। তাহলে এই জায়গা লিখবো 1 নং গুণ 2 ও 2 নং গুণ কিছু করব না মানে 1, আর কিচ্ছু করব না মানে 1, 1 করে পাই, করে পাই কি পাই দেখো, তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6x, 2 দিয়ে গুণ করলে 4/y, 2 দিয়ে গুণ করলে 10, 2 দিয়ে সবাইকে গুণ করে দিয়েছি। আর দ্বিতীয়টা থেকে তো কিছু দিয়ে গুণ করব না, তাহলে এখানে x থাকে, এখানে 4/y থাকে, আর এখানে শুধুমাত্র 4 থাকে। দেখো যদি এই জায়গায় আমরা যোগ করে দিই তাহলে এই দুটো কেটে যাবে, 6x আর একটা x যোগ করলে হয় 7x, 10 আর 4 যোগ করলে হয় 14, তাহলে এইদিকে লিখছি বাকিটুকু। তোমরা কিন্তু নিজ দিয়ে লিখবে, আমি এই সাইডে লিখছি। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 7x রয়েছে 14, তাহলে x পেলাম 14/7, এই জায়গা কাটাকাটি করলে আমরা কি পাবো, কিন্তু 2 পাবো আমরা, তাই না? তাহলে 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। এই যে x 2, যে কোনো একটা সমীকরণে কোথায় বসাবো, ধরো 1 নং এ বসাবো বা 2 নং এ বসাবো, x 2, ধরো 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, কি বসিয়ে কি পাই দেখো তো এবার, এই জায়গা 2 নং এ যদি বসিয়ে দিই x এর মান 2, তাহলে এই জায়গা থেকে 2 প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এই জায়গা থেকে আমরা বলতে পারি 4/y ইজ ইকুয়াল টু 2 এইদিকে চলে গেলে হয় বিয়োগ, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 4/y ইজ ইকুয়াল টু 2, পরের পেজে আমি এটা লিখে নিচ্ছি আবার। তাহলে এই যে 4/y ইজ ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করলে 2y ইজ ইকুয়াল টু 4, তাহলে y ইজ ইকুয়াল টু 4 আর 2 এদিকে গেলে চলে যায় ভাগ, তাহলে y ইজ ইকুয়াল টু হয় 2, তাহলে এই ছিল কিন্তু আমাদের অ্যানসারটা। তাহলে আমরা কি পেলাম, যে আমরা লিখবো সমাধান করে পাই, তোমরা কিন্তু সব নিজ দিয়েই লিখবে, ঠিক আছে? আর বড় জোর তোমরা এই মানগুলো সাইড দিয়ে লিখতে পারো, সমাধান করে পাই x ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 2, এটা কিন্তু লিখে দিয়ে আসতে হবে, এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার হলো আমাদের। ক্লিয়ার কথাটা? চলো এর পরের অঙ্কটা করবো এবার আমরা। এই যে আরেকবার এটা দেখে নাও একটু,
এই যে দেখে নাও, এবার পরের অঙ্কটা দেখো। বলেছে এত প্লাস এত ইকুয়াল টু 0 হলে পরে আমাদের এই জায়গায়ও কিন্তু সেই সমাধানটাই করতে হবে। একটা মজার জিনিস দেখো, মনে রাখবে একটা কথা, যদি কিছু হোল স্কোয়ার প্লাস কিছু হোল স্কোয়ার ইকুয়াল টু 0 থাকে, তাহলে অবশ্যই ওই কিছু ইকুয়াল টু 0 এবং ওই কিছু ইকুয়াল টু 0 লেখা যায়, এটা মাথায় রাখবে। যদি কারো হোল স্কোয়ার প্লাস কারো হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে কারো ইকুয়াল টু 0, কারো ইকুয়াল টু 0, মানে একদম সহজ ভাষায় বললাম, এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। হোল স্কোয়ার সংখ্যার সমষ্টি 0 হলে তারা সবাই প্রত্যেকে আলাদাভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমাকে সমাধানটা করতে হবে। তাহলে দেখো, আমরা সেই সহগ সমান করার পদ্ধতি যেটা শিখেছিলাম সেইভাবেই অঙ্কটা করে দেবো। অপনয়নেই করি সবগুলো, তাতে আমাদের সুবিধা হবে। এটা 1 নম্বর আর এটা আমরা 2 নম্বর নাম দিলাম। ক্লিয়ার কথাটা? 1 নম্বর আর 2 নম্বর যদি নাম দিই এখানে, তাহলে আমি ধরো x এর সহগ সমান করব। তাহলে এখানে x রয়েছে 3, তাই গুণ করলাম 3 দিয়ে। এখানে x রয়েছে 2, তাই একে গুণ করলাম 2 দিয়ে। তাহলে এই জায়গা 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6x, 3 দিয়ে গুণ করলে 3 3 9 হয়, মাইনাস 3 5 15 ইকুয়াল টু 0। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6x, 2 দিয়ে গুণ করলে 4y, এখানে কত হবে তাহলে 4y। তাহলে এই জায়গায় 4y হলো প্লাস 4y, আর এই জায়গা 2 দিয়ে গুণ করলে মাইনাস 10 হলো ইকুয়াল টু 0। যদি কোনো সময় দেখা যায় যে এই দুটোর চিহ্ন সমান রয়েছে, তাহলে সব সময়ের জন্য চিহ্নটা উল্টে দিতে হয়। তাহলে এটা বিয়োগ হলো, এটা বিয়োগ হলো, আর এটা যোগ হলো। তাহলে এই দুটো কেটে গেল। কেটে গেলে পরে 9y এর থেকে 4y চলে গেলে থাকে 5y। আর এই জায়গা রয়েছে -10, এই -15 + 10, এরকম রয়েছে -15 + 10। তাহলে আমি বলতে পারি এটা মানে হলো -5 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারছি 5y ইকুয়াল টু 5 আর y ইকুয়াল টু তাহলে 1। এই যে y এর মান পেয়েছি 1, এই y এর মানটা আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে লিখি সেটা, যে y ইকুয়াল টু 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখা যাক কি পাই। তাহলে y ইকুয়াল টু 1 বসাবো। তাহলে এখানে রয়েছে 2x প্লাস 3 ইন্টু 1 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 2x, এই জায়গা 3 আর এই জায়গা -5, তাহলে থাকে -2 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 1। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা x এর মান আর y এর মান দুটোই কিন্তু 1 1 পেয়েছি। তাহলে এই জায়গা লিখবো সমাধান করে পাই x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এই জায়গায় যে কাজটা করতে হবে সেটা হলো 1 নং গুণ 3 ও 2 নং গুণ 2 করে পাই, এই ভাষাটা লিখবে, এই ভাষাটা একটু লিখে দেবে। হলো? তাহলে এই ছিল আমাদের 7 দাগের 2 দাগের অঙ্কটি। চলো এর পরের অঙ্কটা আমরা দেখবো কি আছে। দেখো 8 দাগের, এটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। খুব ভালো অঙ্ক দিয়েছে, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করছি আমি। দেখো, এই জায়গা রয়েছে x কিউব প্লাস y কিউব প্লাস এখানে রয়েছে কত 64 আর মাইনাস 12xy, টা আমি সাইডে লিখলাম। ওকে, তাহলে এবার দেখো x কিউব প্লাস y কিউব প্লাস এটাকে লেখা যাচ্ছে 4 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু y ইন্টু 4 লেখা যাচ্ছে। এটাকে 12 কে দেখো এই জিনিসটা লেখা যায় কি, যে -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4, 3 × 12 x হয়। তাহলে এরকম দেখো তো একটা সূত্র বললো নাকি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, যেটা মানে লেখা যায় a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, এই জিনিসটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি এটা মানে কি লেখা যাবে, x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে এখানে রয়েছে 4 এর স্কোয়ার 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মানে 4y মাইনাস জেড এক্স মানে 4x। এই অঙ্ক করার সময় তোমরা কি কাজ করবে, এইভাবে লিখে নেবে x y আর 4, যে x y এইটা এটা, এই দেখো x y 4y 4x হলো কথাটা। তাহলে এই কিন্তু আমাদের অঙ্কটা, আর কিছু লেখার দরকার নেই, এই অঙ্কটার এইটুকুই উত্তর হবে। তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাদের হয়ে গেছে, কোনো টাফ কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি না। চলো এর পরের অঙ্কটা করব। তাহলে এবার আমরা শুধু সূত্র বসিয়েছি আর কিচ্ছু করিনি। দেখো 8 দাগের 2 দাগ, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখি কিভাবে পারি এটা। এই জায়গা রয়েছে এক্স স্কোয়ার,
এই যে প্লাস এক্স রয়েছে না, এইটাকে আমরা কি কাজ করব দেখো, এই জায়গায় আমরা একটা কাজ করব, সেটা হলো এক্সটাকে আমরা কি এইভাবে লিখতে পারি, এ প্লাস টু মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এখানে রয়েছে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। দেখো এক্স এর সাথে এখানে কত ছিল, এক ছিল, কিন্তু দেখো তো এইটুকু যদি হিসাব করি সেটা মানে কি এক হয়, দেখো এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান রয়েছে, মাইনাসটা ভেতরে গুণ করলে তো তাই হয়, এ এ কেটে গেল, দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক হয়। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি সেই মিডিল টার্ম যেভাবে করে, যে প্রথমটা শেষেরটা এই জায়গা তো কিছু নেই, এই দুটোর গুণফল, এই যে গুণফল দিয়ে এই মাঝেরটাকে তৈরি করার চেষ্টা করছি। এতে সুবিধা কি হলো আমাদের, দেখো এই যে এক্স স্কোয়ার, এক্স এখানে গুণ করলাম, তাহলে এই জায়গায় রইল এক্স ইন্টু এ প্লাস টু, মাইনাস রইল তাই মাইনাস এক্স ইন্টু এ প্লাস ওয়ান, আর এখানে মাইনাস এ প্লাস ওয়ান রয়েছে, আর এখানে এ প্লাস টু রয়েছে। দেখো এই দুটোর থেকে এক্স কমন যায়, এক্স কমন গেলে এখানে একটা এক্স আর এখানে একটা এ আর টু পড়ে থাকে, এই দুটোর থেকে মাইনাস এ প্লাস ওয়ান এটা কমন যায়, এ প্লাস ওয়ান কমন যায়, মাইনাসে চলে গেছে, তাহলে এখানে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে থাকে এ আর এখানে পড়ে থাকে দুই। দুটোর থেকে দেখো ইজিলি বলা যাচ্ছে যে এক্স প্লাস এ প্লাস টুটা কমন চলে গেল, কমন চলে গেলে এখানে পড়ে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস এ, আর এই মাইনাসটা আবার ভেতরে ঢুকিয়ে দিলে মাইনাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেছে কি, আমাদের অ্যান্সার হয়ে গেছে এইটাই, এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে চলো সামনেরটা দেখবো এবার আমরা, কোনো সময় বেশি আমি নষ্ট করতে চাইছি না, খুব দ্রুতই আমরা এগুলো বুঝে নেব। তো খুব জলদি তোমাদের এর পরে যে স্কুলটা আছে সেটাও আমি দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকবে এবং শিখতে থাকবে, বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দেবে। ওকে, চলো পরের কি অঙ্ক আছে সেটাও আমি একটু দেখে নিই এবার। দেখো বলেছে লেখচিত্রের সাহায্যে এটা সমাধান করো, খুব ভালো অঙ্ক দিয়েছে। তাহলে লেখচিত্রের সাহায্যে এটা কিভাবে কি সমাধান করবো এক এক করে দেখো। আমাদের রয়েছে 4x মাইনাস ওয়াই, দাঁড়াও আমি একটু ভুল লিখে ফেললাম, 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি ওয়াইটা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4x আর 3টা বাঁদিকে নিয়ে এলাম ইজ ইকুয়াল টু ওয়াই, এটা লিখতেই পারি। তাহলে এরপরে আমি এটা যদি ঘুরিয়ে লিখি কোনো অসুবিধা হয় না, y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3, এটাকে 1 নম্বর নাম দিলাম। সাইডে আমি সেই খোপ আঁকতে হয় যেমন করে, তেমন করে আমি একটা খোপ এঁকে নিলাম, এই যে খোপ এঁকে নিই, এই তো খোপ এঁকে নিলাম। ক্লিয়ার হলো কথাটা? এবার x এর মান আর y এর মান বের করতে হয়, তাহলে এই যে x রইলো আর এই রইলো y। তাহলে x এর মান আমি প্রথম বসালাম 0, দেখো x এর মান যদি 0 বসাই, 0 বসালে 4 ইন্টু 0 মানে 0, তাহলে এখানে y এর মান পড়ে থাকে -3। x এর মান আমি বসালাম 1, x এর মান যদি আমি 1 বসাই, 4 অক্ষে 4, 4 এর থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1। x এর মান আমি বসালাম 2, তাহলে 4 দুগুণ হয় 8, 8 মাইনাস 3, তাহলে y এর মান হয় হচ্ছে 5। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই যে আমরা মান বের করে নিয়েছি। এই যে যে জিনিসটা করেছি না, এই জায়গা থেকে সুবিধাজনক একটা মান বের করতে হয়। আমি দেখলাম ওয়াইটা যদি ডান দিকে নিয়ে যায় আর 3টা যদি বাঁ দিকে নিয়ে যায়, ওয়াই এর একটা সুবিধাজনক মান বের হচ্ছে, তাই জন্য আমি এটা করলাম। ওকে, এবার 2 নম্বর যেটা রয়েছে সেটাকেও একইভাবে আমি বের করে নেব, যে 2x প্লাস 3y আর এই জায়গা পড়ে রয়েছে ইজ ইকুয়াল টু 5। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি 3y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2x, আর এই জায়গা থেকে y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2x বাই রয়েছে 3। তাহলে সাইডে সেম ভাবে আমি একটা খোপ এঁকে নিই, এই যে খোপ এঁকে নিলাম, এঁকে নিয়েছি খোপ। এবার এই জায়গায় আমরা অঙ্কটা করব x আর y। দেখো x এর মান আমি প্রথম বসালাম 1, x এর মান 1 বসালে 2 অক্ষে 2, 5 এর থেকে 2 চলে গেলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1 হলো। তাহলে x এর মান 1 বসালে 2 অক্ষে 2, 5 এর থেকে 2 চলে গেলে থাকে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1। এইবার এই জায়গায় ডান দিকে কে রয়েছে x, আর নিচে কোন সংখ্যা রয়েছে 3, তাহলে এই x এর সঙ্গে 3 যোগ করে করে এগিয়ে যাবে। এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 3 যোগ করলে হয় 4, আর 3 যোগ করলে হয় 7 হলো। তাহলে এবার প্রথম এই 4 বসাও, তাহলে 4 দুগুণ কত হলো, 4 দুগুণ 8, 5 এর থেকে 8 বিয়োগ করছি, 5 এর থেকে 8 বিয়োগ করছি, 3 দিয়ে ভাগ করছি, 5 এর থেকে 8 চলে গেলে থাকে -3, -3 কে 3 দিয়ে ভাগ করলে হয় -1 হলো। এবার বসাচ্ছি 7, তাহলে এই জায়গায় 7 বসালে হয় 7 দুগুণ কত, 7 দুগুণ হয় 14, তাহলে 5 মাইনাস 14 বাই রয়েছে 3, তাহলে 5 এর থেকে 14 চলে গেলে হয় -9 আর বাই 3, তাহলে এটাকে কাটাকাটি করলে হয় -3। তাহলে এই যে আমরা পেয়ে গেছি বিন্দুগুলো, তাই না? তাহলে এই ছিল আমাদের বিন্দুগুলো।
তাহলে এই বিন্দুগুলো এবার আমরা বসানোর চেষ্টা করব। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার ভাষাটা লিখতে হয়। 1 নং সরল রেখার উপর স্থিত সরল রেখার উপরই স্থিত বিন্দু সমূহ কত কত? 1 নং সরলরেখার উপরে বিন্দু আছে 0, -3, 1, 1 আর 2, 5। 0, -3, 1, 1 আর 2, 5। 2, 5 হলো। একই ভাষা লিখব 2 নং সরলরেখার উপর সরল রেখার উপরই স্থিত বিন্দু সমূহ এই জায়গায় বিন্দু সমূহ কি কি আছে? 2 নং সরলরেখার উপর 1, 1 এই জায়গায় রয়েছে 1, 1 তারপরে রয়েছে কত? 1, 1 এর পরে রয়েছে 4, -1 4, -1 তারপরে রয়েছে কত? 7, -3 7, -3 হলো। তারপরে এইটুকু লেখার পর মানে বিন্দুগুলো আমি প্রথম লিখে নিলাম। বিন্দুগুলো লেখার পর যে ভাষাটা লিখতে হবে সেটা কি? সেটা হলো যে লিখতে হবে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি লম্ব অক্ষ নিয়ে পাই। লম্ব অক্ষ নিয়ে পাই এবং সরল রেখা দুটি অঙ্কন করে পাই। সরল রেখা দুটি অঙ্কন করে পাই যেখানে প্রতিটি ছোট ঘর 1 একক করে। এই ভাষাটা কিন্তু লিখে দিতে হবে তোমাকে। ওকে, তাহলে এবার এই বিন্দু সমূহ আমরা আঁকবো লেখচিত্রের উপর। পরের পেজে আমি তোমাদের একটা লেখচিত্র রেখেছি, সেটা দেখাচ্ছি। দেখো, এই একটা লেখচিত্র। আমি বলেছি x ও x ড্যাশ আর y ও y ড্যাশ হচ্ছে দুটি লম্ব অক্ষ, তাই না? দুটি লম্ব অক্ষ নাম দিয়ে দিয়েছি। এবার ওই বিন্দুগুলো এর উপর স্থাপন করব। তো বিন্দুগুলো আমি এরকম বারবার তো পেজ উল্টাতে হচ্ছে, বিন্দুগুলো আমি পরের পেজে লিখে নিচ্ছি। 0, -3, 1, 1, 2, 5। তাহলে এই জায়গায় লিখে নিলাম 0, -3, 1, 1 আর 2, 5। এটা হলো প্রথম সরলরেখা। আর দ্বিতীয় সরলরেখা কি আছে? দ্বিতীয় সরলরেখা আছে 1, 1, 4, 1 1, 1, 4, 1 নাকি -1 -1 আর 7, -3 7, -3। তাহলে দেখো 0, -3, তাহলে 0 এই যে -3 মানে 1 2 3, তাহলে 0, -3 এই একটা বিন্দু। 1, 1 1, 1 তাহলে এই আর একটা বিন্দু। 2, 5 তাহলে এই যে 2 1 2 3 4 5 তাহলে এই আর একটা বিন্দু। প্রথম মানটা সর্বদা x এর হয় আর দ্বিতীয় মানটা y এর হয়। তাহলে এই যে 0 রয়েছে, -3 মানে নিচের দিকে 3 ঘর গেলাম, 1 গেলাম 1 ঘর উপরে গেলাম, 2 গেলাম 5 ঘর উপরে গেলাম। তাহলে এই যে তিনটে বিন্দু পেয়েছি, এই বিন্দু তিনটে আমাকে জুড়ে দিতে হবে, তাহলে প্রথম সরলরেখা পাওয়া যাবে। তাহলে আমার হাতে তো স্কেল নেই, তোমাদের হাতে নিশ্চয়ই স্কেল থাকবে। স্কেল দিয়ে সোজা করে কিন্তু এই ঘরের কোণা দিয়ে পাস করিয়ে দেবে। আমার স্কেল নেই জন্য আমার টেরা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সোজা করে আঁকবে, এটা ভুল যেন না হয়। ভুল হলে পরে কিন্তু হবে না, বুঝলে? তাহলে সোজা করে আমি মোটামুটি আইডিয়া করে এঁকে দেওয়ার চেষ্টা করছি, যদিও আমার কাছে স্কেল নেই। এরকম গেল, ঠিক আছে? তাহলে এই হলো আমার প্রথম সরলরেখা। এই সরলরেখার সাইডে বিন্দুগুলো লিখে দেবে। এটা হলো 2, 5, এটা হলো 1, 1 আর এটা হলো 0, -3। বিন্দুগুলো কিন্তু লিখে দেবে ছবি আঁকার পরে। এবার 2 নং সরলরেখাটাকে আঁকার চেষ্টা করি অন্য কালি দিয়ে। এই জায়গায় রয়েছে আমাদের 1, 1 1, 1 মানে তো এই বিন্দুটাই। তারপরে রয়েছে 4, -1, তাহলে এই জায়গায় আমরা যাচ্ছি 1 2 3 4, -1 মানে এই জায়গায় হলো। তারপরে রয়েছে 7, -3, তাহলে এই জায়গায় 4 5 6 7 আর -3 মানে 1 2 3, তাহলে এই হলো। তাহলে এই তিনটি এবার জুড়ে দেবো সরলরেখা দিয়ে। মোটামুটি এই যে সোজা হয়েছে মোটামুটি। ওকে,
তাহলে এই হলো আমাদের আরেকটা সরলরেখা, এবং সরলরেখা এরকম তীর চিহ্ন দেবে শেষে কিন্তু। এই বিন্দুগুলো লিখতে বলেছিলাম তারপরে, তাহলে এটা তো 1,1 লেখাই আছে, আর এটা হলো 4,-1, আর এটা হলো 7,-3। সরলরেখা দুটো এঁকেছি তো। এবার এই দুটি সরলরেখা কোথায় ছেদ করেছে? 1,1, তাহলে ওটাই হলো সমাধান। ওকে, তাহলে এটা মুছে দিয়ে আর এই যে তোমাদের গ্রাফ পেপার আছে না, গ্রাফ পেপারটা এই খাতায় যেখানে অঙ্কটা করেছো তার উপরে পিন আপ করে দেবে, এই জায়গায় পিন আপ করে দিয়ে দেবে কিন্তু গ্রাফ পেপারটা। তাহলে এরপরে লাস্ট যেটা লিখতে হয় যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই, লেখো চিত্রের সাহায্যে সমাধান করে পাই, x = 1, y = 1। কেন? ওই ছেদ বিন্দুটাই হলো সমাধান, এই ছেদ বিন্দুটাই হলো সমাধান। এই ছেদ বিন্দুর মান কত? 1, 1। তাহলে x এর মানও 1, y এর মানও 1। এই হয়ে গেল আমাদের গ্রাফ পেপারের সাহায্যে সমাধান। ক্লিয়ার হলো কথাটা? তাহলে 9 দাগের অঙ্কটাও কিন্তু আমরা করে ফেলেছি, তাই না? এবার বাকি রয়েছে কোনটা? বাকি রয়েছে আর আমাদের 10 দাগের অঙ্কগুলো। তাহলে আমরা 10 দাগের অঙ্কগুলো করি, এবার দেখি কি আছে। দেখো 10 দাগের 1 দাগে বলেছে প্রমাণ করো যে এত 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 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে সামান্তরিক যেহেতু বলেছে, আমি সাইডে ছবিটা একটু এঁকে নিই, তাহলে আমার অঙ্ক করতে খুব সুবিধা হবে। দেখো, এই আমি একটা সামান্তরিকের মতন ছবি এঁকে নিলাম। আমাদের সামান্তরিক যখন প্রমাণ করতে বলবে সবসময় যেন মনে রাখবে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য আমরা সমান দেখাবো, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে এই যে এ রয়েছে, এ বিন্দুটা আমি ধরে নিলাম -7,12। বি বিন্দু রয়েছে কত? 19,18। সি বিন্দু রয়েছে কত? 15,6। এই যে 15,-6। আর ডি বিন্দু রয়েছে কত? -11,-12। হলো? তাহলে এবিসিডি বিন্দু লিখে নিয়েছি। তাহলে এই জায়গায় লিখতে হবে, ধরি বিন্দুগুলি হলো এ কত? -7,12। বি কত? 19,18। সি কত? সি হলো 15,-6। আর ডি কত? -11, তাহলে আমাদের সামান্তরিক যদি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে আমি প্রথম বের করব এডি। সে বিন্দু বের করার নিয়ম যেমন, এই যে -7 আমি লিখলাম, মাইনাস দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে -11, তাহলে মাইনাসে প্লাস তার হোল স্কয়ার, প্লাস এখানে আমার 12 রয়েছে তাই দিলাম মাইনাস, আর ওখানে আবার একটা -12 রয়েছে, তাহলে +12 হয়ে গেল তার হোল স্কয়ার। তাহলে এটা দেখতে পাচ্ছি 11 থেকে 7 চলে গেলে থাকে 4, 4 এর স্কয়ার মানে 16, 12 আর 12 কত হয়? 24, 24 এর স্কয়ার হয় 576। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 6 আর 6 12, 2 হাতে থাকে আমাদের 1, 7 রেখে 8 রেখে 9, আর এই যে হাতে কিছু থাকে না, তাহলে √592 একক। এটা কি বেরিয়েছে? এডি। এর সঙ্গে যদি বিসি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে বিপরীত দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এবার বের করব। √, এই জায়গা রয়েছে 19, বিয়োগ দিতে হয় দিলাম, আর এই জায়গা রয়েছে 15, তাহলে তার হোল স্কয়ার, প্লাস এখানে রয়েছে 18, মাইনাস দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে আবার -6, তাহলে +6 হয়ে গেল তার হোল স্কয়ার। তাহলে এই জায়গায় 19 এর থেকে 15 চলে গেলে, এই জায়গায় 1 আছে কিন্তু 19 এর থেকে 15 চলে গেলে থাকে 4, 4 এর স্কয়ার করলে হয় 16, 18 আর 6 24, 24 এর স্কয়ার করলে হয় 576, তাহলে একই তো হয়ে গেল 592 একক। হলো ক্লিয়ার কথাটা? তাহলে এবি আর আমরা বের করেছি কি? বিসি। তাহলে এই দুটো বাহু সমান দেখেছি, এবার এই দুটো বাহু আমরা সমান দেখাবো। তাহলে এবার বের করব এবি, √, দেখো তো এই জায়গা রয়েছে 19, বিয়োগ এই জায়গা রয়েছে আরো একটা বিয়োগ 7, তাহলে প্লাস হয়ে গেল তার হোল স্কয়ার, প্লাস এই জায়গা রয়েছে 18 বিয়োগ 12 তার হোল স্কয়ার, তাহলে √19 আর 7 যোগ করলে হয় 26, যোগ করলে হয় 26 এর 19 আর 7 হয় 26, 26 এর স্কয়ার হয় 676, প্লাস 18 থেকে 12 চলে গেলে থাকে কত? শুধুমাত্র 6, 6 এর স্কয়ার মানে 36, তাহলে এটা যোগ করলে কত হয় দেখি, 6 আর 6 12, 2 হাতে থাকে আমাদের 1, 7 আর 3 10, আর 11 এর 1 হাতে থাকে 1, 6 এর 7, √712 একক। হলো? তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা কি? এবি বের করেছি, এবার আমাদের ডিসি বাহুটা বের করে দেখাতে হবে। ডিসি √, দেখো এই জায়গায় 15 রয়েছে লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে -11, তাহলে এটা +11 হয়ে গেল, তাহলে তার হোল স্কয়ার, প্লাস এই জায়গায় রয়েছে কত আমাদের
-6, আর একটা মাইনাস দিতে হয়, আর এই জায়গায় রয়েছে -12, তাহলে +12 হয়ে গেল, তার হোল স্কোয়ার। তাহলে 15 আর 11 হয় 26, 26 এর স্কোয়ার হয় 676, প্লাস 12 থেকে 6 চলে গেলে থাকে শুধুমাত্র 6, 6 এর স্কোয়ার করলে 36, তাহলে এটা হলো √712 একক। তাহলে আমরা দেখতেই পেলাম যে ওই বাহুগুলো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গায় লিখবো যেহেতু AD = BC এবং AB = DC, অতএব ABCD একটি সামান্তরিক। সামান্তরিক হয়ে গেল অঙ্কটা। ক্লিয়ার কথাটা? তাহলে এইটুকুই ছিল আমাদের 10 দাগের 1 দাগে, যে প্রমাণিত হয়ে গেল। এইটুকু অঙ্ক করলেই তোমাদের কত মার্ক দিয়ে দেবে? 4 মার্ক দিয়ে দেবে। এটা 4 মার্কের কোশ্চেন ছিল, 4টে লাইনও হয়নি, সহজ একদম পাতি। চলো পরের অঙ্কটা দেখবো এবার আমি। আমাদের 2 দাগ রয়েছে, এই 2 দাগের অঙ্কটা একদম সহজ লেভেলের অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে আমি লেখা শুরু করছি। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, একটা সাইক্লিক অর্ডার, অর্থাৎ এক্স ওয়াই আর জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। কি বললাম কথাটা? এক্স মাইনাস ওয়াই এটা, ওয়াই মাইনাস জেড এটা, আর জেড মাইনাস এক্স এটা। এই জাতীয় জিনিস যদি কখনো দেখো এরকম মাইনাস রয়েছে কিছু জিনিস, যে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এরকম মাইনাস আকারে রয়েছে, তাহলে সবসময় এই সাইক্লিক অর্ডার ভাববে, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স। ওকে, তাহলে আমি মুছে দিয়ে আরেকবার বলছি কি, যে এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই, দেখো এই জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে, আছে, কোনো অসুবিধা নেই। ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স হওয়া উচিত ছিল, এই জায়গায় কি রয়েছে? এক্স মাইনাস জেড। তাহলে আমি এটাকে সাজিয়ে কিভাবে লিখতে পারি? a⁴ 1/x মাইনাস ওয়াই, ওপরে নিচে একটা -1 দিয়ে গুণ করলাম, তাহলে -1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে ওপরে চলে গেল -1, আর নিচে -1 দিয়ে গুণ করা মানে জেড মাইনাস এক্স হয়ে যায়। ওপর নিচে -1 দিয়ে গুণ করলাম, কেন করলাম আর একটা লাইন লেখার পরে বুঝতে পারবে। আপাতত তোমরা ভাবো এইভাবে ঘোরাতে হয়। ওকে, সিমিলারলি এখানে রয়েছে কি, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড তো হতে পারে, কোনো অসুবিধা নেই, তাহলে 1/y মাইনাস জেড গুণ, এখানে রয়েছে ওয়াই মাইনাস এক্স, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল এক্স মাইনাস ওয়াই, যে এক্স থেকে ওয়াই বিয়োগ এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমি বলতে পারি ওপরে একটা -1 দিয়ে গুণ করলাম, এখানে হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। আবার এই জায়গায় দেখো রয়েছে কি 1/z মাইনাস এক্স, এই যে জেড মাইনাস এক্স তো হতে পারে, সাইডে রয়েছে কি জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই হতে পারে না, ওয়াই মাইনাস জেড হতে পারে। তাহলে এখানেও উপরে একটা -1 আর নিচে -1 দিয়ে গুণ করলে দেখো এখানে মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, তাহলে সেটাকে কি লেখা যায়? ওয়াই মাইনাস জেড। এই জন্য ঘুরিয়ে লিখছি, সবগুলোই একই কারণে ঘুরিয়ে লিখেছি আমরা। এবার দেখো এইটা করার পরিপ্রেক্ষিতে আমাদের সুবিধা কি হয়েছে, কেন এই মাইনাসটাতে আমরা কেন গুণ করলাম সেটা একটু বুঝে নিই। দেখো এই যে সূচকের ক্ষেত্রে প্রত্যেকটার বেস কি আছে? সমান আছে। বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার গুলো আমি যোগ আকারে লিখছি 1/x মাইনাস ওয়াই, আর এই মাইনাসটা এখানে রয়েছে তো, তাহলে মাইনাসটা আমি একবার এখানে -1 লিখছি, -1 × 1 মানে কি -1, সেটা এই জায়গাতে একবারে লেখাই যায়, কোনো অসুবিধা নেই। প্লাস আবার এখানেও দেখো -1 রয়েছে, আর নিচে রয়েছে কি y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে কি রয়েছে? এখানে রয়েছে আমাদের, দেখো কি রয়েছে, এখানে রয়েছে আমাদের +(-1) ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। লিখলাম তো এটা। তাহলে এইবার আমাদের মজা কি হয়েছে, বা আমরা ওটা সে সময় ঘুরিয়ে লিখেছিলাম কেন সেটা একটু দেখে নাও। দেখো কত মজার জিনিস এই জায়গায়। দেখো এই যে আমাদের লসাগু আমরা যদি করি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, দেখো খুব সহজে লসাগুটা খুঁজে পাওয়া যায়। এছাড়া দেখো নিচে কোনো কিছু নেই, দেখো এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, দেখো জেড মাইনাস এক্স আছে, এক্স ওয়াই মাইনাস জেড সবই আছে। এই লসাগুটা উৎপন্ন করব জন্য সেই সময় আমরা উপর নিচে -1 দিয়ে গুণ করেছিলাম। ওকে, এবার লসাগুর ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, তাই তো? এখানে কি রয়েছে? এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, এই যে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স আছে তো? তাহলে বাকি যেটা নেই সেটা এখানে বসাও, সামনে মাইনাস ছিল জন্য মাইনাস, আর এখানে ওয়াই মাইনাস জেড লিখলাম। আবার বলছি লসাগুর ক্ষেত্রে যেমন আমরা মনে করো 1/2 আর 1/3 এরকম করি তো, 6 হলো এখানে লসাগু, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করি, বা এইভাবে যদি ভাবি যে এই জায়গায় 2 গুণ 3 রয়েছে, 2 এখানে রয়েছে তাহলে 3 দিয়ে এখানে গুণ করি, প্লাস 3 এখানে রয়েছে তাই 2 দিয়ে এখানে গুণ করি। সিমিলারলি যে দুটো রয়েছে বাকিটা এখানে লেখো, এটা যেন মনে থাকে। এই মাইনাসটা এই যে বসালাম,
দেখো এই জায়গায় y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স এখানে রয়েছে, জেড মাইনাস এক্স বলো, এই মাইনাসটা এই যে বসিয়েছি, জেড মাইনাস এক্স এই যে, আর এক্স ওয়াই মাইনাস জেড এই যে, তাহলে এটা নেই, তাহলে ওটা লিখতে হবে এক্স মাইনাস ওয়াই। এই জিনিসটা যাতে সহজে আমরা তৈরি করতে পারি সেই জন্যই সেই সময় উপরে এবং নিচে আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছিলাম। ওকে, তাহলে এবার দেখো এই অঙ্কটা কত ইজিলি আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এটা এই জায়গায় লেখার চেষ্টা করি একটু। দেখো এ টু দি পাওয়ার যা রয়েছে সেটা থাকুক ওর মতো করে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটা এ টু দি পাওয়ারই লিখতে হবে, কিন্তু এর সাইডে কোনো সময় লিখবে না। এই মাইনাসটা ভেতরে গুণ করে দিলাম, ভেতরে গুণ করে দিলে মাইনাস হয়, মাইনাসটা ভেতরে গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাসটা ভেতরে দিয়ে দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এই মাইনাসটা ভেতরে চলে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাস ভেতরে গেলে প্লাস মাইনাসে মাইনাস হয়, আর এই মাইনাস ভেতরে চলে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই সব কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। তাহলে যোগ বিয়োগের সময় যদি আমরা কাটাকাটি করি, আর কাটাকাটি করলে শূন্য পেলে পরে যোগ বিয়োগের সময় যদি আমরা কাটাকাটি করি আর কাটাকাটি করে যেটা আমরা পাবো সেক্ষেত্রে শূন্য পাই কিন্তু আমরা। তাহলে এ টু দি পাওয়ার শূন্য পাই পৃথিবী মানে কি শূন্য, তাহলে এই যে উপরে শূন্য হয়ে গেছে জন্য শূন্য বা সামথিং মানে শূন্য, আর এ টু দি পাওয়ার শূন্য মানে তার ভ্যালু হয় 1। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রুভড হয়ে গেল, খুব সহজেই প্রুভড হলো। দেখো বলেছে রাম তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো। খুব ভালো অঙ্ক দিয়েছে, কিভাবে অঙ্কটা করি সেটা এবার একটু দেখো। আমাদের বলেছে রাম তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই একই পথ অর্থাৎ 30 মাইল পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তাহলে মনে করো এই যে একটা জায়গায় নদীর স্রোত আছে, এর উপর একটা এই জায়গায় নৌকা আছে, নৌকা ঠিক আছে, রাম এই জায়গায় নৌকাটা চালাচ্ছে, রাম এই জায়গায় বসে বসে নৌকাটা চালাচ্ছে। ও কি করেছে, ও করেছে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকাটাই 30 মাইল নিয়ে গেছে, কত ঘন্টায় গেছে 6 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে আবার ফিরে এসেছে ওই 30 মাইল পথই কত ঘন্টায় 10 ঘন্টায়। তাহলে এই জায়গায় নৌকার গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এক এক করে আমি অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো আমি এই জায়গায় ধরি যে নৌকার গতিবেগ নৌকার গতিবেগ মানে কিন্তু এই জায়গা বোঝায় স্থির জলে, তাহলে সেই ভাষাটাও লিখে নাও যে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে একবারে ক্লিয়ার হয়ে গেল যে স্থির জলে নৌকার গতিবেগ যেহেতু এই জায়গা মাইল রয়েছে তাই লিখলাম এক্স মাইল পার ঘন্টা, মাইল রয়েছে জন্য মাইল লিখলাম, না হলে কিমি পার ঘন্টা আমি ধরতাম। এবং স্রোতের গতিবেগ ইজ ইকুয়াল টু ওয়াই মাইল পার ঘন্টা। ক্লিয়ার হলো কথাটা? তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি বোঝায় জানো? স্রোতের অনুকূলে গতিবেগ এটা ইজ ইকুয়াল টু বোঝায় এক্স প্লাস ওয়াই মাইল পার ঘন্টা। অনুকূলে মানে দেখো স্রোত এইদিকে ছুটছে, নৌকাও ছুটছে, তাহলে দুটোর গতিবেগ তখন কি হবে? বেড়ে যাবে, আর বেড়ে গেলে কি করতে হয়? যোগ করতে হয়, সেটাই। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা। এটা হলো অনুকূল আর প্রতিকূলের গতিবেগ, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এবার আমাদের বলেছে এই যে গতিবেগটা আমরা ধরে নিলাম, ওরা কি করে 1 ঘন্টায় এতটা পথ যায়, তাহলে এবার এক এক করে বোঝো তো ব্যাপারটা ভালো করে। ওরা কি করেছে 6 ঘন্টায় 30 মাইল পথ গেছে, 1 ঘন্টায় এতটা পথ যায়, তাই তো? তাহলে এতটা পথ যেতে কতটা সময় লাগবে? বা উল্টো করে ভাবো, 1 ঘন্টায় এতটা পথ যায়, তাহলে 6 ঘন্টায় কতটা পথ যায়? 6 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো? সেইটাই কত মাইল বলেছে? 30 মাইল বলেছে। 1 ঘন্টায় এতটা পথ যায়, তাহলে 6 ঘন্টায় কতটা পথ যায়? 6 গুণ এটা, সেটা কত বলে দেওয়া আছে? 30। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। ওকে, আর আরেকটা কি বলেছে? আর আরেকটা আমাদের বলে দেওয়া আছে এই জায়গায়
যে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় একই পথ ফিরে এসেছে, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় এতটা, 1 ঘন্টায় যায় এতটা, তাহলে 10 ঘন্টায় যায় গুণ 10, সেটা ইকুয়াল টু 30। এইটাই আমাদের বলে দেওয়া আছে, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকেই x আর y এর মান আমাকে বের করতে হবে। ক্লিয়ার কথাটা? চলো পরের পেজে এই দুটো সমীকরণ আমি লিখে নিয়ে আমি সমাধান করে দেখাচ্ছি। আগের পেজে আমরা কি লিখে পেয়েছিলাম, 6 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু 30, তাহলে 6 দিয়ে এটাকে কেটে দিলাম, কেটে দিলে পাবো হচ্ছে 5, তাহলে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। আর আরেকটা পেয়েছিলাম 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু 30, তাহলে 10 দিয়ে এটা কেটে দিলাম, কেটে দিলে থাকে 3, তাহলে সেটা হয় এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, সেই এক্স মাইনাস ওয়াই এখানে লিখে নিলাম 3। ওকে, তাহলে সেই 1 নম্বর ছিল আমাদের এটা, আর 2 নম্বর ছিল কিন্তু এটা। দেখো যোগ করে দিলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখানে থাকে 2x ইজ ইকুয়াল টু 5 আর 3 যোগ করলে হয় 8, তাহলে x ইজ ইকুয়াল টু হলো 4, তাহলে x ইজ ইকুয়াল টু 4 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে কি পাই দেখো তো, 1 নং এ যদি x ইজ ইকুয়াল টু 4 বসিয়ে দিই, তাহলে 4 প্লাস y ইজ ইকুয়াল টু 5, তাহলে এই জায়গা থেকে বলা যায় y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, তাহলে y ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই জায়গায় পেলাম x এর মান কত 4 আর y এর মান কত 1, তাহলে x মানে তো ধরেছিলাম নৌকার গতিবেগ, তাহলে এই জায়গা হলো কি, অতএব নৌকার গতিবেগ ইজ ইকুয়াল টু 4 মাইল পার ঘন্টা। ওকে, মাইল, এটা মাইল। আর স্রোতের গতিবেগ কত পেলাম, স্রোতের গতিবেগ ইজ ইকুয়াল টু 1 মাইল পার ঘন্টা। তাহলে এই আমাদের অঙ্কটা শেষ হলো। ক্লিয়ার কথাটা? চলো এবার সামনের দিকে এগোবো, তার আগে তোমরা আরেকবার এটা একটু দেখে নাও কি করলাম। সহজ অঙ্ক ছিল, শুধুমাত্র এইটুকু জিনিসই নতুন তোমাদের একটু ধারণা, তা তো আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে অঙ্কটা কঠিন নয় কিন্তু, এই যে অঙ্কটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে এর সঙ্গেই কিন্তু আমাদের শেষ হলো রায়মার্টিনের প্রথম যে স্কুলটা ছিল মালদার, সেই অঙ্কটা আমি শেষ করলাম। খুব দ্রুত দ্বিতীয় স্কুল তোমাদের সামনে আমি নিয়ে আসবো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই, শেষ করছি এখানেই।